ইন্ডাস্ট্রিয়াল ইকোলজির আজকের ক্লাস লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এলসিএ নিয়ে আরেকটু ইন ডিটেইল কথা বলবো। তো ক্লাসটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে জেনেছি যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট বা এলসিএ হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট টুল, যেটার মাধ্যমে আমরা আসলে চেষ্টা করি যে কোনো একটা প্রোডাক্টের অথবা কোনো একটা সার্ভিসের হোল লাইফ সাইকেলের কোন স্টেজে কেমন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ফেলছে, তার র মেটেরিয়ালগুলোর যত ধরনের ইনপুটস আছে, যত ধরনের আউটপুটস আছে, এবং আপকামিং যে ধরনের ইম্প্যাক্ট আসতে পারে ওই প্রোডাক্ট থেকে বা ওই প্রসেস থেকে, সেগুলোকে একটা নাম্বারে নিয়ে আসা বা কম্পাইলড একটা পিকচার রেডি করা এবং ইভালুয়েট করা যে আমাদের কেমন ইম্প্যাক্ট আমাদের এনভায়রনমেন্টের উপর পড়তে পারে এবং এই ইম্প্যাক্টটা এনভায়রনমেন্টের কোন খাতে যাচ্ছে। সেটা কি এয়ার পলিউশন তৈরি করছে কিনা, সেটা কি আমাদের এসিডিফিকেশন তৈরি করছে কিনা, সেটা কি ইউট্রিফিকেশন পটেনশিয়াল আছে কিনা। এই ধরনের বেশ কিছু ইম্প্যাক্ট ক্যাটাগরিতে আমরা কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা সার্ভিসের পুরো এন্টায়ার লাইফের যত ধরনের ইনপুটস আছে, যত ধরনের আউটপুটস আছে, এসব কিছু যে বিভিন্ন ফেজের যে ইম্প্যাক্টটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সেটা ইভ্যালুয়েশন করি এবং সেটার কম্পাইলেশন করি। According to ISO, LCA is a compilation and evaluation of the inputs, outputs, and potential environmental impacts of a product throughout its life cycle. সেপেক বলছে যে এলসিএ হচ্ছে এমন একটা প্রসেস যেটা দিয়ে আসলে আমরা এনভায়রনমেন্টাল বার্ডেনগুলোকে ইভ্যালুয়েট করি, যেটা আমরা বারবার বলছিলাম যে মিড পয়েন্ট ইন্ডিকেটর, এন্ড পয়েন্ট ইন্ডিকেটরের মাধ্যমে যে হিউম্যান হেলথের উপর কী ধরনের ইম্প্যাক্ট, আমাদের সোসাইটির উপর কী ধরনের ইম্প্যাক্ট, আমাদের রিসোর্সগুলোর উপর কী ধরনের এনভায়রনমেন্টাল স্ট্রেস তৈরি করছে কোনো একটা প্রোডাকশন, ইউজ কিংবা ডিসকার্ড ফেজেও। সে এই অ্যাসোসিয়েট কোনো একটা প্রোডাক্টের অ্যাসোসিয়েট যত ধরনের বার্ডেন্স আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং একটা কোয়ান্টিফিকেশন নিয়ে আসা। যেমন নর্মালি আমরা হয়তো বলি যে ধরেন কোনো একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি, এটার আমাদের খোলা চোখে অথবা আমরা শুনলেই বলি যে না, এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে, এটা ফ্লাই অ্যাশ বের হয়, কিংবা এটা যে এনভায়রনমেন্ট আছে ওখানকার এয়ার পলিউশন বেশি হয়। কিন্তু এটা হচ্ছে যে আমরা এজিউম করে বলে দিই বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে বলে দিই। এলসি এর ক্ষেত্রে যেটা হয় যে সেটা কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে এবং কোন ম্যাটেরিয়ালের জন্য, কোন ইনপুটের জন্য কি ধরনের ইম্প্যাক্ট আসছে এবং কি পরিমাণ ইম্প্যাক্ট আসছে সেটা কোয়ান্টিফাই করে দেয় এলসিএ। এবং একই সাথে কি ধরনের বাই প্রোডাক্ট প্রডিউস হচ্ছে কিংবা আউটপুট রিলিজ করছে এনভায়রনমেন্টে, সেটাও কোয়ান্টিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারি। এবং একই সাথে আমাদের যে ধরনের ম্যাটেরিয়ালস এবং এনার্জির ইউজেস আছে সেগুলোর ইম্প্যাক্ট এবং সেগুলো কি পরিমাণে এনভায়রনমেন্টে রিলিজ হচ্ছে, পরিমাণের সাথে সাথে আমাদের কোন ক্যাটাগরিতে এই ইম্প্যাক্টটা যাচ্ছে সেটাও আমরা আইডেন্টিফাই এবং কোয়ান্টিফাই করতে পারি। তাহলে এলসিও হচ্ছে আমাদের একটা এলসি আমাদেরকে ওই সুযোগটা দেয় যে কোনো একটা প্রোডাক্টের এন্টায়ার লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেজে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে, কিউমুলেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে কোয়ান্টিফিকেশন করা এবং আইডেন্টিফিকেশন করা। আমরা বলছিলাম যে এলসির বিভিন্ন অ্যাপ্রোচেস আছে, বিভিন্ন ডাইমেনশনে আমরা এলসি করতে পারি। তো ক্র্যাডল টু গ্র্যাপ অ্যাপ্রোচ যেটা করে সেটা হচ্ছে ফর অ্যাসেসিং দ্য এনভায়রনমেন্টাল আসপেক্টস অ্যান্ড পটেনশিয়াল ইম্প্যাক্টস অ্যাসোসিয়েটেড উইথ এ প্রোডাক্ট by compiling an inventory of relevant inputs and outputs of a system. তার মানে হচ্ছে পুরো লাইফ সাইকেল, একদম র মেটেরিয়াল এক্সট্রাকশন থেকে শুরু করে যখন আমরা প্রোডাক্টটাকে ডিকম্পোজ করে দিব বা ডিসকার্ডেড করে দিব, এরপরে যদি এটা কোনো একটা ল্যান্ডফিলে যায় বা এটার আলটিমেট ডেস্টিনেশনে যদি এটা পৌঁছয়, ওই পুরো ফেজের, পুরো স্টেপগুলোর, পুরো স্টেজগুলোর যদি আমরা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করি এবং কম্পাইল করি যে এটার কি কি ধরনের ইনপুটস লাগছে, তার প্রত্যেকটা স্টেজে কি কি ধরনের র মেটেরিয়াল লাগছে, কোন ধরনের এনার্জি লাগছে, কোন ধরনের ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি, কোন ধরনের সাপোর্টিং ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি, সব ধরনের ইনপুটস এবং এর থেকে কি ধরনের
মেইন প্রোডাক্ট কোনটা তৈরি হচ্ছে, বাই প্রোডাক্ট কোনগুলো তৈরি হচ্ছে, ওয়েস্টেজ কোনগুলো হচ্ছে, ইমিশন কি হচ্ছে, সব কিছুর একটা কমপ্লিট তালিকা থাকে আমাদের কাছে, একটা ইনভেন্টরি থাকে, যেটা দেখে আমরা বলতে পারি যে এই প্রোডাক্ট তৈরির জন্য এই, যেমন লাস্ট ক্লাসে আমরা কটন টি শার্টের এক্সাম্পলটা বারবার আনছিলাম, যে কটন টি শার্টের প্রডিউস করার জন্য কি কি ইনপুট লাগবে, কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এবং এরপর আলটিমেটলি কোন ধরনের আউটপুটটা আমরা পাচ্ছি। আমরা কটন টি শার্ট পাচ্ছি, কিছু ডিসকার্ডেড কটন ফেব্রিক পাচ্ছি, কিছু হয়তো দেখা যাবে যে ওটার যে সুইং মেশিনগুলো আছে ওগুলো অপারেট করার জন্য আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন হবে। ওই ইলেকট্রিসিটিটা প্রডিউস করার জন্য এনার্জি মিক্স, কান্ট্রি মিক্সে যদি যাই আমরা, সেখানে সেগুলোর একটা ইম্প্যাক্ট আছে। এগুলো সব কিছুই আউটপুটের মধ্যে যাবে। এরপর আসছে পটেনশিয়াল যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, যে আমাদের কিছু ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাই, কিছু হচ্ছে পটেনশিয়াল, যেটা ভবিষ্যতে হতে পারে বা এই ইম্প্যাক্টটা হওয়ার পসিবিলিটি থাকে, সেটাও আমরা এলসি এর মাধ্যমে ইভ্যালুয়েট করতে পারি। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আমি বারবার বলছিলাম যে ইন্টারপ্রিটিং দ্য রেজাল্টস অফ দ্য ইনভেন্টরি অ্যান্ড ইম্প্যাক্ট ফেজেস ইন রিলেশন টু দ্য অবজেক্টিভস অফ দ্য স্টাডি। যে আমাদের এলসিএ করতে হলে আমরা বলেছিলাম যে প্রথম ধাপই হচ্ছে গোল অ্যান্ড স্কোপ ডেফিনেশন। আমরা কেন করছি, কি জন্য করছি, কার জন্য করছি, আমরা অডিয়েন্স কারা, এবং আমার স্টাডিটার মূল উদ্দেশ্য কি, স্টাডি করে আমি কি বের করতে চাইছি। এবং এরপরে যেটা ছিল যে গোল অ্যান্ড অবজেক্টিভের পরে ছিল ইনভেন্টরি অ্যানালাইসিস, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড আলটিমেটলি ইন্টারপ্রিটেশন। যেটাই বারবার বলছি যে ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্টস of the inventory and of the impacts is most important thing for LCA study. আমরা যদি আগে তিনটা ধাপ খুব সুন্দর করে এসে আমার রেজাল্টটাকে ইন্টারপ্রিট করতে না পারি আমার অডিয়েন্সের কাছে, তাহলে আলটিমেটলি সব চেষ্টাই বৃথা যাবে। তাহলে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের অবজেক্টিভস গুলো যদি আমরা দেখি, যে আমরা চেষ্টা করি একটা কমপ্লিট পিকচার দেওয়ার, একটা কোনো একটা প্রোডাক্ট তৈরি করার সময় বা কোনো একটা সার্ভিসের সময় যে পসিবল ইন্টারাকশনস গুলো হতে পারে আমাদের এনভায়রনমেন্টের সাথে, আমাদের অ্যাক্টিভিটির, সেগুলোর একটা কমপ্লিট পিকচার প্রোভাইড করার চেষ্টা করে এলসিএ। এলসিএ এর আরও চেষ্টা করে যে আমাদের এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস গুলো, আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস গুলোর এনভায়রনমেন্টাল যে কনসিকুয়েন্সেস গুলো আছে সেগুলোর ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা বের করতে, এবং এদের মধ্যে যে ইন্টার রিলেশনশিপটা আছে, যে ইন্টার ডিপেন্ডেন্সিটা আছে, যে এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস গুলোর মধ্যে, যেমন আমরা বলছিলাম যে মিড পয়েন্ট ইন্ডিকেটর গুলোর কথা, যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, ওজোন লেয়ার ডিপ্রেশন, এবং এগুলোর আলটিমেটলি হিউম্যান হেলথের উপর কি প্রভাব। আবার এই যে ওজোন লেয়ার ডিপ্রেশন বা গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বেড়ে যাওয়ার ক্ষেত্রে হিউম্যান অ্যাক্টিভিটিসের কি ধরনের কনসিকুয়েন্সেস গুলো আছে, কি ধরনের কোন কোন অ্যাক্টিভিটি গুলোর জন্য আমাদের এই ইন্ডিকেটর গুলো বাড়তে পারে, কিংবা আমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি আমার প্রোডাক্ট প্রডিউস করার জন্য, এই ম্যাটেরিয়ালটা যদি ইউজ না করি, অল্টারনেটিভ অন্য কোনো ম্যাটেরিয়াল যদি আমি র ম্যাটেরিয়াল ইনপুট হিসেবে ইউজ করি, তাহলে কি আমার এই কনসিকুয়েন্সেসটা কমছে কিনা, বা নাকি বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও থাকছে, স্ট্যাটাস কিউ থাকছে, কোনটা হচ্ছে, সেটা আমরা এলসি স্টাডির মধ্যে দিয়ে কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে পারি। To provide decision makers with information which defines the environmental effects of these activities and identify opportunities for environmental improvements. যেটা বলছিলাম যে গত ক্লাসে আমরা বলছি যে ডিসিশন মেকারদের কাছে যদি ইনফরমেশনটা থাকে যে আমার কোন প্রোডাক্ট গ্রিন, আমার কোন প্রোডাক্ট কেন গ্রিন, প্রথমে হচ্ছে যে প্রোডাক্টটা কোনটা গ্রিন এবং কেন, ওয়াই এটা কেন গ্রিন, এটা কেন গ্রিন হলো বা এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কেন কম হলো, সেটা বের করতে হলে আমাদেরকে অবশ্যই এলসিএ করতে হবে, কারণ কোন স্টেজের ইম্প্যাক্ট কেমন সেটা বের করার জন্য এলসিএ হচ্ছে একটা, এখন পর্যন্ত এলসিএ একটা স্ট্যান্ডার্ড টুল। LCA consider the following stages in the life cycle of an activity, যেটা বারবার বলছিলাম যে আমরা যদি ক্র্যাডল টু গ্র্যাব অ্যাপ্রোচের মাধ্যমে এলসিএ করতে চাই, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করতে চাই কোনো একটা প্রোডাক্টে, সেক্ষেত্রে আমাদেরকে কনসিডার করতে হবে যে কোন যে র মেটেরিয়ালটা আমরা ইউজ করছি সেটার এক্সট্রাকশন থেকে শুরু করে, যেটা আবার যদি আমরা কটন টি শার্টের এক্সাম্পলে ফিরে আসি, সেটা হচ্ছে আমাদের কটনের এগ্রিকালচারাল ফেজ থেকেও যদি আমরা ধরি, এগ্রিকালচারাল ফিল্ডে একটা তুলার যখন চাষ হয়, সেই থেকে তুলার বীজটা যখন বপন করা হয়,
সেখান থেকে যখন তুলাটা কটন বলটা এক্সট্রাক্ট করা হয়, সেখান থেকে কটন ফাইবারটা জিনিং ফেজের পরে কটন ফাইবারটা নিয়ে আসা হয় এবং সেটা প্রসেস করে ইয়ার্ন নেওয়া হয়, ইয়ার্ন থেকে মানে সুতাটা নেওয়া হয়, সুতাটা থেকে আবার ফেব্রিকটা তৈরি করা হয়। এই পুরো প্রসেসটা ওখান থেকে আমাদের এই যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টটা শুরু করতে হয়, যে ওই তুলার যে চাষাবাদ, সে এগ্রিকালচারাল ফেজের জন্য কি কি ইনপুটগুলো লাগছিল, কটন সিড লাগছে, কটনের সিডের ক্ষেত্রে তখন ইরিগেশন ওয়াটার লাগে, তারপর ফার্টিলাইজার লাগে, এরপর সাপোর্টিং আরো অনেক ম্যাটেরিয়াল লাগে, ওখানে ওই যে ট্রাক্টর দিয়ে যে চাষটা দিতে হয় সেটার জন্য কিছু ইনপুটস লাগে। এই ধরনের প্রত্যেকটা ফেজে কি কি ইনপুট, প্রসেসটা কি এবং কি কি আউটপুট পাচ্ছি সবকিছুই আমাদেরকে ইনভেন্টরিতে ইনক্লুড করতে হয়। এরপর আসে ম্যানুফ্যাকচারিং, যে কটন ফাইবারটা থেকে আমার ইয়ার্ন এবং ইয়ার্ন থেকে কিভাবে আমার ফেব্রিক তৈরি হলো। ফেব্রিক তৈরির প্রসেসও আবার আলাদা আলাদা আছে কটনের ক্ষেত্রে। যেমন কিছু কটন আছে নিট কটন, সেটা বুননের উপর ভিত্তি করে যে আমি কিভাবে বুনছি। আর কিছু কটন আছে ওভেন কটন ফেব্রিক। তো এই ম্যানুফ্যাকচারিং ফেজের উপর আবার আলাদা আলাদা ইনপুট থাকে, আলাদা আলাদা মেশিনারিজ থাকে, আলাদা আলাদা আমাদের এনার্জি সোর্স থাকে। সবকিছুই আমাকে ইনক্লুড করতে হবে, সব অ্যাক্টিভিটিস, সব প্রসেস, সব ফেজেস, প্রত্যেকটা স্টেজে সবকিছু আমার, সব ধরনের ইনপুটস গুলো আমার ইনভেন্টরিতে থাকতে হবে যদি আমি একটা কমপ্লিট পিকচার প্রোভাইড করতে চাই। এরপর আসে ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। লাস্ট ক্লাসে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে আমাদের মেকানিক্যাল পেন্সিল এবং ট্রেডিশনাল উডের যে পেন্সিল, সেই পেন্সিলের ট্রান্সপোর্টেশন ফেজের বিভিন্ন মানে বিভিন্ন ধাপে, বিভিন্ন স্টেপের শুধুমাত্র ট্রান্সপোর্টেশন ফেজের যে ইনপুটগুলো এবং ডিস্ট্রিবিউশনের যে ইনপুটগুলো, সেগুলো নিয়ে আমরা একটা কেস স্টাডি দেখেছিলাম। কটনের ক্ষেত্রে বা আমাদের এক্সাম্পলের ক্ষেত্রেও সেম, যে আমার কটনের যে ফাইবারটা সেটা আমার ফিল্ড থেকে, প্রথমে কটন সিডটা কিভাবে আমার ফার্মারের কাছে আসলো, ওখানে একটা ট্রান্সপোর্টেশন থাকবে। তারপর কটনের সিডটা যখন আমি এগ্রিকালচারাল ফিল্ডে নিয়ে যাব, ওখানে একটা ট্রান্সপোর্টেশন থাকবে। তারপর এগ্রিকালচারাল ফিল্ডে যখন কটন সিডের চাষাবাদের জন্য আমার ইরিগেশন ওয়াটার আসলো, তারপর আমার ফার্টিলাইজার আসলো, আমার ইনসেকটিসাইডস আসলো, আমার যত ধরনের ইনপুটস গুলো আছে সবকিছুর সাথে যদি ট্রান্সপোর্টেশন থাকে এবং সেই ট্রান্সপোর্টেশনের আবার ইম্প্যাক্টটা আমাকে ক্যালকুলেট করতে হয়। এরপর কটন যখন বল তৈরি হয়, বল থেকে যখন কটন ফাইবার আলাদা করতে আবার জিনিং ফেজে যেতে হয়, সেটা যদি আমার এগ্রিকালচারাল ফিল্ড থেকে দূরে হয়, সেখানে আমার এই কটন বলগুলোকে নিয়ে যাওয়া, সেখানে একটা ট্রান্সপোর্টেশন থাকে। এরপর কটন বল থেকে কটন ফাইবার আলাদা করার পরে যে কটন সিডটা রয়ে যায়, সেটা আবার কোথায় যাচ্ছে, সেটা কি আবার আমার কৃষকের কাছে ফিরে আসছে নাকি এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের কাছে যাচ্ছে, ওটার উপর ভিত্তি করে সেখানে একটা ট্রান্সপোর্টেশন থাকে। কটন ফাইবারটা আবার তুলা থেকে যখন সুতা তৈরি হয়, সুতা তৈরির কারখানা আলাদা, সেখানে কিভাবে যাচ্ছে। তো সুতরাং প্রত্যেকটা স্টেপে আমার যে ট্রান্সপোর্টেশন, আমাদের ডিস্ট্রিবিউশন আছে, সবকিছুর আবার আলাদা আলাদা ইনপুটগুলো আমাকে কনসিডার করতে হয়, আলাদা আলাদা প্রসেসগুলো আমাকে কনসিডার করতে হয়। এরপর সে প্রোডাক্ট যদি আমার তৈরি হয়ে যায়, তখন এটা রিউজ, রিইউজ অ্যান্ড মেনটেনেন্স ফেজের ইনপুটসগুলো, আউটপুটসগুলো এবং প্রসেস সবকিছু আমাকে কনসিডার করতে হবে। এবং ইউজ ফেজ শেষে যদি এটা আবার রিসাইকেল হয়, এটা যদি আবার আমার সিস্টেমে চলে আসে, তাহলে আমার কত পার্সেন্ট আমি রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করছি, কত পার্সেন্ট ভার্জিন ম্যাটেরিয়াল ইউজ করছি নতুন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে, তখন আবার আমার র ম্যাটেরিয়ালের পার্সেন্টেজ এবং রিসাইকেল ম্যাটেরিয়ালের পার্সেন্টেজ হিসেব করে ওটা ইনপুট দিতে হয়। এরপর আসছে ফাইনাল ডিসপোজাল ফেজ। আচ্ছা, আমরা যদি একদম ইন জেনারেল এলসিএ এর টাইপস গুলো দেখি, তিন ধরনের এলসিএ দেখা যায় বা তিন ধরনের এলসিএ করা হয়। একটা হচ্ছে কনসেপচুয়াল এলসিএ, এটা খুব সিম্পল, যে লাইফ সাইকেল থিঙ্কিং বলি আমরা এটাকে। আর এটা হচ্ছে সিম্পলিফাইড এলসিএ এবং ডিটেইলড এলসিএ, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম সেটা ডিটেইলড এলসিএর অংশ। বিভিন্ন ধরনের এলসিএ আমরা বিভিন্ন ওয়েতে, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে আমরা করে থাকি এবং প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু উইকনেস আছে, কিছু স্ট্রেংথ আছে, কিছু ওয়েজ আছে, লুপ হোলস আছে, কিংবা প্রত্যেকটারই আলাদা বৈশিষ্ট্য আছে বলা যায়, যে আমরা কোন পারপাস এটা ইউজ করছি এবং আমার কোন কনটেক্সটে ইউজ করছি, আমার অডিয়েন্স কারা,
আমি আসলে কি দেখাতে চাচ্ছি, এটার উপর ডিপেন্ড করবে আমি কোন টাইপের এলসিএ করব। অ্যাট এ গ্ল্যান্স যদি কনসেপচুয়াল এলসিএ দেখি, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ এলসিএ, এবং এটা বলা যায় যে একদম খুব বেসিক লেভেলের এলসিএ, এবং এটা খুব লিমিটেড এবং ইউজুয়ালি কোয়ালিটেটিভ ইনভেন্টরি, খুব একটা কোয়ান্টিটেটিভ ইনফরমেশন ডেটা এখানে প্রয়োজন হয় না বা আমরা ইউজ করি না। আর যে কনসেপচুয়াল এলসিএ যে রেজাল্টটা, সেটাও আবার কোয়ালিটেটিভ স্টেটমেন্টের মাধ্যমে কিংবা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে সবচেয়ে একদম ইজিয়েস্ট ওয়েতে এই রেজাল্টটা শো করা হয়। কনসেপচুয়াল এলসিএ যে রেজাল্টটা, সেটা সাধারণত স্কোরিং সিস্টেমের মাধ্যমে কিংবা মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা, যেমন ধরেন আমরা যখন ডিটেল এলসি এর রেজাল্টগুলো রেডি করি বা ডিটেল এলসি এর রেজাল্টগুলো যখন শো করি, তখন হয়তো আমরা স্যাঙ্কি ডায়াগ্রাম ইউজ করি, কিংবা আমরা যখন আমাদের বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আসলে তখন দেখা যায় যে আমার এটার ডেপথটা কতটুকু, এলসি এর কাজের আমার কত ডিটেইলে আমি কাজ করেছি। তো ওই তুলনায় কনসেপচুয়াল এলসি এর যে রেজাল্টটা, সেটা তুলনামূলক ইজি ওয়েতে, ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েতে, যেহেতু সিম্পল ফর্ম এবং কোয়ান্টিটেটিভ ডেটা থাকে না, কোয়ালিটেটিভ ইনফরমেশনগুলোকে ফ্লো ডায়াগ্রাম বা স্কোরিং সিস্টেমের মাধ্যমে কিংবা মানে ছবির মাধ্যমে ফিগার্স দিয়ে, আমরা কোয়ালিটেটিভ স্টেটমেন্টস দিয়ে এটাকে শো করে থাকি বা প্রেজেন্ট করে থাকি, যেটা আসলে দেখায় যে আমাদের কোন খাতে কোন কম্পোনেন্টের জন্য বা কোন ম্যাটেরিয়ালের জন্য আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা বেশি আসছে এবং কেন আসছে, সেটা আমাদের মানে ন্যারেটিভ ফর্মে আমরা এটা এক্সপ্লেন করে থাকি। কনসেপচুয়াল এলসি এর যে রেজাল্টটা, সেটা সাধারণত মার্কেটিং পারপাসে বা পাবলিক ডিসিমিনেশনের জন্য সুইটেবল না, কারণ এটা আমাদেরকে আসলে কোনো ডেটা দেয় না, আমাদের কোনো, এটা হচ্ছে ধরা যায় যেমন প্রাথমিক একটা ধারণা পাওয়া যায় আর কি কনসেপচুয়াল এলসি এর মাধ্যমে। কনসেপচুয়াল এলসি সাধারণত ডিসিশন মেকারদেরকে চিন্তা করতে সাহায্য করে যে আমার যে প্রোডাক্টটা আছে, সেটার আমার in terms of other product in same product category, যে অন্য প্রোডাক্টের তুলনায় আমার প্রোডাক্টের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটি বেশি বা কম, অথবা আমার কি রিটেল এলসি এর প্রয়োজন আছে কি নেই, কিংবা আমার যদি একদম লার্জেস্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের ক্যাটাগরি বা ম্যাটেরিয়াল আমি মোটা দাগে বুঝতে পারি, তাহলে মানে ইন ডেপথ যখন আমরা রিসার্চ করি, তখন ওই ন্যারো ডাউন করে শুধুমাত্র ওই ধরেন ট্রান্সপোর্টেশন ফেজের জন্য কিংবা আমার যে ডিস্ট্রিবিউশন ফেজের জন্যই আমরা ডিটেল এলসি এটা করতে পারি, অ্যাট এ গ্লেন্স একটা ধারণা নিয়ে কনসেপচুয়াল এলসি এর মাধ্যমে। সিম্পলিফাইড এলসিএ হচ্ছে যেটা এই সেই মেথড যার মাধ্যমে আমরা স্ক্রিনিং অ্যাসেসমেন্ট করি, যে হোল লাইফ সাইকেলের স্ক্রিনিং করা। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তারা হয়তো জানেন যে মানে আমরা স্ক্রিনিং এর মাধ্যমে আসলে কি করি, যে দেখি আসলে আমরা মানে ফেজ ধরেন 4টা আছে কোন একটা প্রোডাকশনের ফেজ, এবং আমরা প্রথম থেকেই যে কনসেপচুয়াল এলসি এর মাধ্যমে হয়তো আইডেন্টিফাই করে ফেললাম যে আমার প্রোডাকশন ফেজেরই ইম্প্যাক্টটা বেশি। তো এরপরে হচ্ছে যে আমি এই প্রোডাকশন ফেজেরই হোল লাইফ সাইকেল কভার করে এটার এলসি এটা করব। সেক্ষেত্রে যেটা হয় যে বাট ইট does so superficially by using generic data and standard modules for energy production, মানে একদম খুব সিম্পল ফর্মে খুব সিম্পল কিছু ডেটা দিয়ে এই এলসি এটা করা হয়ে থাকে। This is followed by a simplified assessment that focuses on the most important environmental aspect and or stages of the life cycle, যেটা অডিয়েন্সের কাছে কিংবা যিনি অনেক সময় দেখা যায় যে আমাদের যারা কোনো ইন্ডাস্ট্রির মালিক কিংবা কোনো একটা প্রজেক্ট ও কোনো একটা জায়গায় হবে, পটেনশিয়াল কোনো একটা ইন্ডাস্ট্রি ওখানে এস্টাবলিশ হবে, তারাই এসে বলছে যে না আমার শুধু এই এই স্টেজেরই এলসি এটা করা লাগবে, আমার শুধু এই স্টেজের ডাটাটা পেলেই হবে যে এই স্টেজের অথবা এই প্রোডাক্টের এই প্রোডাকশন ফেজের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কেমন, সেটা আমাদেরকে খুঁজে বের করে দেন। সেটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড এলসি। আর যে এলসিএ আমাদের এলসিএ ফিল্ডে যারা আছে কিংবা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, লাইফ সাইকেল থিঙ্কিং নিয়ে যারা কাজ করি বা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি নিয়ে যারা কাজ করি, তাদের ধ্যান জ্ঞান অথবা যাদের
ইন্টারেস্ট এরিয়া, সেটা হচ্ছে ডিটেলড এলসিএ। আমরা চাই দেখতে যে ফুল প্রসেসটা, যে কোথায় কেমন হচ্ছে, কেন হচ্ছে, কি ধরনের ডেটা আমার প্রয়োজন, কোন ডেটার গ্যাপ আছে, কোন ডেটা হলে আমার স্টাডিটা আরো ক্লিয়ার হবে। এই ধরনের এলসিএ যেটা, সেটা হচ্ছে ডিটেলড এলসিএ। এটা ইনভলভ থাকে যে ফুল প্রসেস অফ আন্ডারটেকিং এলসিএস অ্যান্ড রিকোয়ার এক্সটেন্সিভ অ্যান্ড ইন ডেপথ ডেটা কালেকশন। একদম মানে পাগলের মতো ডেটা কালেক্ট করতে হয়। মানে যখন আমি প্রথম আমার আন্ডার গ্রেডে প্রজেক্টে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করি, সেটা ছিল ওএলসিএ, অর্গানাইজেশনাল এলসিএ। আমার মনে আছে আমার সুপারভাইজার একটা সময় গিয়ে, আমরা হচ্ছে সিম্পল জেমস ক্লিপের যে আউটার একটা জেমস ক্লিপ আমাদেরকে, মানে আমরা করেছিলাম ব্যাংকের এলসি, এটা আমি দেখাবো আজ ক্লাসের লাস্টে। ব্যাংকের এলসি এর ক্ষেত্রে ব্যাংকে তো লটস অফ স্টেশনারিজ ইউজ করতে হয়। ওই স্টেশনারিজ গুলোর প্রত্যেকটাকে আমাকে আলাদা আলাদা করে ওজন করতে হয়েছিল। এবং জেমস ক্লিপের ক্ষেত্রে যেটা হয়েছিল যে জেমস ক্লিপটা যখন আমরা ওয়েট করলাম, এরপর আমাদেরকে আবার খুঁজে বের করতে হবে যে জেমস ক্লিপের একটা অংশ হচ্ছে মেটাল, এর বাইরের কোটিংটা আবার প্লাস্টিকের, ওইটার ওজনটা আবার আমাদেরকে বের করতে হয়েছে। এই এত ডিটেইলি এত সূক্ষ্ম কাজ করতে হয়েছে। একটা সময় গিয়ে দেখা গেছে যে আমরা, কারণ আমাদের মতো দেশগুলোতে যেটা সমস্যা, এটা আমি আবার একটা স্লাইডে আছে, যে বাংলাদেশে হচ্ছে আমাদের কোনো স্ট্যাবলিশ বেস লাইন নেই, আমাদের কোনো স্ট্যাবলিশ ডাটাবেস নেই। তো সেক্ষেত্রে আমাদের কোনো রেফারেন্স নেই, যে আমি যে কোনো একটা রেফারেন্স যেটা ইউজ করব সেটা আমার কান্ট্রি স্পেসিফিক না, আমার মানে লোকাল কোনো ডেটা নেই, আমার ন্যাশনাল কোনো ডেটা নেই। আমরা যেটা করছি সেটাই হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে শুরু। তো তখন গিয়ে দেখা গেছে যে আমার কাছে আসছে ফটোকপিয়ার মেশিন, মানে ব্যাংকে ফটোকপিয়ার মেশিন খুব ইউজ হয়। এই ফটোকপি মেশিনের কোনো এলসি নেই। মানে তখন ফটোকপি মেশিনের আমাকে আবার বের করতে হয়েছে একটা ফটোকপি মেশিনের কি কি কম্পোনেন্ট থাকে, এর উপাদানগুলো কি কি। তখন দেখা গেল যে 9টা আলাদা আলাদা উপাদান, সেগুলোর আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে এলসি আছে। তো এই যে এত ডিটেইল ডেটা এবং এত মানে লেভারেজ একটা ওয়ার্ক, এই ডিটেইলড এলসিএ করাটা, সেজন্য আসলে খুব খুব ধৈর্যের প্রয়োজন হয় এবং প্যাশনের প্রয়োজন হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে স্পেসিফিক্যালি ফোকাসড আপন দ্য টার্গেট অফ দ্য এলসিএ, আমরা আসলে কি বের করতে চাইছি। which if only available generically must be collected specifically on the product or service under review। যেটাটা করতে চাইছি, যে প্রোডাক্টের করতে চাইছি বা যে সার্ভিসের আমরা সরি যে সার্ভিসের আমরা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করছি, সেটার স্পেসিফিক যে ডেটাটা আমার প্রয়োজন সেটা খুঁজে বের করা, এবং সেটার ইনপুট আউটপুটস এবং আদার যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে কম্পার্টমেন্টের ভিত্তিতে আমার ডেটাবেজে ইনপুট দেওয়া, অ্যানালাইসিস করা সফটওয়্যারে, এগুলো হচ্ছে ডিটেল এলসি এর কাজ। আমরা যদি 5টা ডাইমেনশন দেখি ডিটেল এলসি এর, একটা হচ্ছে ক্র্যাডল টু গ্রেভ, এটা হচ্ছে ক্র্যাডল টু গেট। ক্র্যাডল টু গ্রেভ হচ্ছে একদম ফুল লাইফ সাইকেল, ক্র্যাডল টু ক্র্যাডল, গেট টু গেট অ্যান্ড ওয়েল টু উইল। আমরা যদি একটু দেখি যে কোনটা কি। ক্র্যাডল টু গ্রেভ হচ্ছে যেটা বললাম ফুল এলসিএ, এটা শুরু হয় ম্যানুফ্যাকচারিং থেকে এবং ইউজ ফেসটা কনসিডার করা হয় এবং শেষ হয় ডিসপোজালের গিয়ে। ক্র্যাডল টু গেট কোনটা, পার্শিয়াল প্রোডাক্ট লাইফ সাইকেল, যেটা শুরু হয় ম্যানুফ্যাকচারিং থেকে। যেমন ধরেন আমাদের কটন টি শার্টের যদি আমরা কটন প্রোডাকশনটা বাদ দিই, ইয়ার্নের প্রোডাকশন বা ফেব্রিক প্রোডাকশন বাদ দিয়ে শুধু কটন ফেব্রিকটা আমার ইন্ডাস্ট্রিতে ঢুকলো, কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সেখান থেকে কটনের টি শার্ট তৈরি হওয়া থেকে যদি আমি শুরু করি, তাহলে এবং কটন টি শার্টটা তৈরি হয়ে ইন্ডাস্ট্রি গেট দিয়ে বের হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিবিউশন ফেজ বা ইউজ ফেজ যদি আমি কনসিডার না করি, তাহলে সেটা হবে ক্র্যাডল টু গেট টাইপ এলসিএ। ইট স্টার্টস ফ্রম ম্যানুফ্যাকচার এন্ডস এট ফ্যাক্টরি। আর ক্র্যাডল টু ক্র্যাডল যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক টাইপ অফ এলসিএ, এটার ডিসপোজালে গিয়ে শেষ হয় এবং এটা ডিসপোজালের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিসাইক্লিং প্রসেস। কারণ রিসাইক্লিং এর মাধ্যমে একটা পোর্শন আমার আবার র মেটেরিয়াল হিসেবে আমার সিস্টেমে ঢুকে যায়, আবার ফিরে আসে। সেজন্য ক্র্যাডল টু ক্র্যাডল টাইপের যে এলসিএটা, সেটার এন্ড অফ লাইফ ডিসপোজাল ইজ এ রিসাইক্লিং প্রসেস। আরেকটা হচ্ছে গেট টু গেট, যেমন আমার র মেটেরিয়ালটা আমার ইন্ডাস্ট্রিয়াল গেটে ঢুকলো, আমার ফিনিশ প্রোডাক্টটা আমার ইন্ডাস্ট্রিয়াল গেট দিয়ে বের হয়ে আসলো।
এইটুকু যে এলসিএ তে কনসিডার করা হয় সেটা হচ্ছে গেট টু গেট টাইপ অর গেট টু গেট ডাইমেনশনস অফ ডিটেইলড এলসিএ, এটাকে আমরা পার্শিয়াল এলসিও বলতে পারি। কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা প্রসেসের শুধুমাত্র একটা ভ্যালু উপর টার্গেট করে এই এলসিএটা করা হয়ে থাকে। একটা স্পেসিফিক টাইপের এলসিএ আছে, সেটা হচ্ছে হুইল টু হুইল। অধিকাংশ সময় এটা ট্রান্সপোর্টেশনের জন্য বা ট্রান্সপোর্টের জন্য ইউজ করা হয়। এটা শুরু হয় যে ফুয়েল প্রোডাকশন আর ফিড স্টক থেকে এবং শেষ হয় ফুয়েল ডেলিভারি আর এনার্জি ট্রান্সমিশনে। এলসিএর আরো কিছু ভ্যারিয়েন্টস আছে, যেমন ইকোনমিক ইনপুট আউটপুট এলসিএ, ইকোলজিক্যালি বেসড এলসিএ অ্যান্ড অর্গানাইজেশনাল লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট আর ওএলসিএ, যেটা আমরা করেছিলাম আমার প্রজেক্টে। অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখে যাই যে ইআইও এলসিএ আর ইকোনমিক ইনপুট আউটপুট এলসিএ, সেটা এস্টিমেট করে আমাদের আসলে মানে এই নাম দেখে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের ইকোনমিতে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে, অথবা এনভায়রনমেন্টাল ইমিশনস গুলোর ফলে আমাদের ইকোনমির উপর কি ধরনের প্রভাব পড়ছে, সেটা যে এলসিএ তে কনসিডার করা হয়। It estimates the materials and energy resources required for and the environmental emissions resulting from activities in our economy. এটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের এমন একটা টেকনিক যার মাধ্যমে আমরা কোনো একটা প্রোডাক্টের অথবা কোনো একটা প্রসেসের এন্টায়ার লাইফ সাইকেলের শুধুমাত্র ইকোনমিক যে কনসিডারেশন সেটা কনসিডার করে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের ফলে আমার ইকোনমিক লস কতটুকু হচ্ছে বা কোনো এক জায়গায় যদি আমার ইকোনমিক্যালি আমি বেনিফিটেড হই, সেটা যদি আমি অ্যাসেস করি, সেটাকে আমরা বলছি ইআইও এলসিএ আর ইকোনমিক ইনপুট আউটপুট এলসিএ। এটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এই মেথডটা, যে আমার কোন ম্যাটেরিয়াল পারচেস করলে আমার ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, সেটা এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্টও কম এবং আমার ইকোনমিক্যালি আমি বেনিফিশিয়াল হব। এই ধরনের ইনফরমেশন অথবা ডিরেক্ট এনভায়রনমেন্টাল ইমিশনের ফলে কোনো একটা ইফ্লুয়েন্ট আমার সিস্টেম থেকে বের হওয়ার ফলে আমার ইকোনমিক্যালি কতটুকু ক্ষতি হচ্ছে, এবং কিংবা আমার টোটাল সাপ্লাই চেনের কোন ধাপে আমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের জন্য হয়তো দেখা গেল যে কোনো একটা র মেটেরিয়াল আমি ইউজ করছি সেটার জন্য আমার ফাইন বেশি দিতে হলো, কিংবা কোনো একটা র মেটেরিয়াল আমি ইউজ করছি সেটার জন্য হয়তো আমার পাইপিং সিস্টেমে কোথাও সমস্যা হয়ে গেল, পুরো এন্টায়ার সিস্টেমের পাইপিং যে প্লাম্বিং অথবা পুরা প্রসেসটাকে মেনটেনেন্স করতেই আমার এক্সট্রা কিছু খরচ হলো এবছর, তো সেটা আইডেন্টিফাই করার জন্য যে ওসিটা করা হয় সেটাকে আমরা বলছি ইকোনমিক ইনপুট আউটপুট লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। ইকোলজিক্যালি বেসড এলসিএ সেটা হচ্ছে যে আমাদের কনভেনশনাল যে এলসিএ এর যে অ্যাপ্রোচ, সেম অ্যাপ্রোচে কিন্তু আমাদের টার্গেট অথবা আমাদের গোল থাকে যে ইকোলজিক্যাল ইম্প্যাক্টটার রেঞ্জ দেখা, যে কতটুকু ইম্প্যাক্টটা পড়ছে বা কত ব্রডার আসপেক্টে ইম্প্যাক্টটা আসছে। It was designed to provide a guide to wise management of human activities by understanding the direct and indirect impacts on ecological resources and surrounding ecosystem. এটা ওহাইও স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর রেজিলিয়েন্স সেন্টার ডেভেলপ করে ইকো এলসিএ, যেটাকে আমরা বলছি ইকোলজিক্যালি বেসড এলসিএ। এটা দ্বারা কোয়ান্টিটেটিভলি অ্যানালাইসিস করা হয় যে আমার ইকোলজিক্যাল যে সিস্টেমগুলো আছে, ইকোসিস্টেম সার্ভিসগুলো আছে, রেগুলেটরি সার্ভিস, সাপোর্টিং সার্ভিস, এই ধরনের সার্ভিসগুলো কোনো একটা কোনো একটা প্রোডাক্টের লাইফ সাইকেলের বা কোনো একটা প্রসেসের লাইফ সাইকেলের ক্ষেত্রে এই সার্ভিসগুলো কতটুকু হ্যাম্পার্ড হচ্ছে বা কোনো জায়গায় কি এগুলোকে কোনো ধরনের বেনিফিশিয়ালি সার্ভিস আমরা দিতে পারছি কিনা। In this approach, services are categorized in four main groups, যেটা আমরা বললাম যে ইকোলজিক্যাল সার্ভিসগুলো, যে সাপোর্টিং, রেগুলেটিং, প্রভিশনিং এন্ড কালচারাল সার্ভিস, কোন সার্ভিসের ক্ষেত্রে আমার ইম্প্যাক্টটা কেমন আসছে। ওএলসিএ যেটা, সেটা হচ্ছে আমাদের কর্পোরেট ফুটপ্রিন্ট আইডেন্টিফিকেশন এবং অ্যানালাইসিসের জন্য করা হয়ে থাকে। যে যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমরা চেষ্টা করেছিলাম ব্যাংকের ব্রাঞ্চ লেভেলে কি ধরনের ইম্প্যাক্ট আসে আমাদের তাদের ইনহাউস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য, কোন ব্রাঞ্চ মোর গ্রিন এটা আইডেন্টিফাই করার জন্য আমরা কাজ করেছিলাম। এলসিএ স্পেসিফিক্যালি অ্যানালাইসিস বোথ আপস্ট্রিম, আপস্ট্রিম বলতে হচ্ছে যে আমার সিস্টেমের মধ্যে যা যা ঢুকছে সেটা, সিস্টেম বলতে আমার এখানে যদি আমি কোনো একটা ব্রাঞ্চের কথা ধরি, আমার এলসিএ এর ক্ষেত্রে যদি ব্যাংকের ব্রাঞ্চের কথা ধরি, যে কি কি ম্যাটেরিয়ালস আমার ব্রাঞ্চটার ইনহাউস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য প্রয়োজন হচ্ছে, হয়তো
দেখা যায় যে ওখানে যে এমপ্লয়িরা আছে তাদের ড্রিঙ্কিং ওয়াটার এখানে ঢুকছে, ওখানে যারা থাকছেন তারা কিছু ইলেকট্রিক বাল্বস, ফ্যানস, এসি ইউজ করছে, কিছু ইউটিলিটিস ইউজ করছেন, কিছু পেপার ইউজ করছেন। এই ধরনের বেশ কিছু আপস্ট্রিমে বেশ কিছু ইনপুট আসছে। এরপর আর কিছু ডাউন স্ট্রিমে কিছু ইউজ প্রোডাক্টের ইম্প্যাক্ট যাচ্ছে। এই সব কিছুর আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম ইম্প্যাক্ট, সেই সাথে আমার এদের অপারেশন ফেজে কিংবা ইউজ ফেজের ইম্প্যাক্টগুলো কনসিডার করতে হয়। It is an ideal tool to effectively measure Scope 3 emissions and account for the full impact of a business product and services. OLCA যেটা করে যে হেল্প দ্য অর্গানাইজেশন উইথ অ্যামাং আদার থিংস, যে আমার সিস্টেমের মধ্যে কিংবা আমার অফিসের মধ্যে, আমার অর্গানাইজেশনের মধ্যে কোন জায়গা এনভায়রনমেন্টালি হটস্পটগুলো আছে। যেমন ধরা যাক যে আমার আমার ব্রাঞ্চের অ্যাক্টিভিটির ক্ষেত্রে লাইটিং এর বা ইলেকট্রিসিটির যে ইম্প্যাক্টটা, ইলেকট্রিসিটির যে ফুটপ্রিন্টটা সেটা সবচেয়ে বেশি আসছে। সেক্ষেত্রে যারা ডিসিশন মেকারস আছেন, যারা ব্রাঞ্চের যারা অথবা ওই ব্যাংকের যারা পলিসি মেক করেন, কিংবা যারা চাইলেই এই ব্রাঞ্চের যে আউটলেটটা আছে, চাইলেই এই ব্রাঞ্চের যে স্ট্রাকচারাল ভিউটা আছে সেটা চেঞ্জ করতে পারেন, তারা হয়তো এই কনসিডারেশনে রাখতে পারেন যে ডে লাইট সেভিং এর একটা সিস্টেম থাকবে কিনা, কিংবা ভেন্টিলেশন সিস্টেমটা এমনভাবে করা যেতে পারে যখন যেন আমার ওই ব্রাঞ্চে আমার খুব বেশি এসি ইউজ করতে না হয়, খুব বেশি ফ্যান ইউজ করতে না হয়। আমার কাছে যদি ডেটাই না থাকে যে আমার কোথায় হচ্ছে, কোথায় ইম্প্যাক্টটা বেশি হচ্ছে, তাহলে আমার ডিসিশন মেকারদের জন্য ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে যায় যে আমি কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্টের স্টেপটা নিব। একই সাথে ট্র্যাকিং অফ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ওভার টাইম, যে আমার অর্গানাইজেশন মোর গ্রিন, মোর ইকো ফ্রেন্ডলি, কিংবা আমার ফুটপ্রিন্ট কম, সেটা বোঝানোর জন্য আমার পারফরমেন্স লেভেল আইডেন্টিফিকেশন করার সাথে সাথে আমি যে ইমপ্রুভমেন্টটা করলাম সেটা ট্র্যাক রাখা, যে এটা হচ্ছে কিনা আসলে, যে আমার যে উদ্দেশ্যে, যে অবজেক্টিভ নিয়ে আমি আমার এই ইমপ্রুভমেন্টটা করলাম সেটাতে আছে কিনা, আউট ট্র্যাক হয়ে যাচ্ছে কিনা। ট্র্যাকিং রাখার জন্য এনভায়রনমেন্টাল পারফরমেন্স অর্গানাইজেশনের ক্ষেত্রে হেল্প করে ওএলসিএ। একই সাথে যেটা বললাম যে অর্গানাইজেশনাল ডিসিশন মেকিং ইমপ্রুভ করতে হেল্প করে। আচ্ছা, এলসি এর জন্য বেশ কিছু স্ট্যান্ডার্ডস আছে। আমরা সবসময় যেটা ফলো করি সেটা হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ডস। দ্য লিডিং অ্যান্ড দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডস ফর এলসি আর ফ্রম আইএসও 14000 সিরিজ। বেশ কিছু এখানে উল্লেখ করা আছে, যে 14040 বলছে যে প্রিন্সিপালস অ্যান্ড ফ্রেমওয়ার্ক, 14044 এ আছে যে আমাদের রিকোয়ারমেন্টগুলো কি কি, আমাদের গাইডলাইন্সটা কি। 14040 2006 এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের কথা বলছে, যে প্রিন্সিপালস অ্যান্ড ফ্রেমওয়ার্ক। 14044 বলছে আমাদের রিকোয়ারমেন্টস অ্যান্ড গাইডলাইন্স। 14047 একই সাথে বলছে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কথা। এরপর আসে ডাটা ডকুমেন্টেশন ফরম্যাট এবং বেশ কিছু এক্সাম্পলস। আরো কিছু স্ট্যান্ডার্ডস আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ইস্যু স্ট্যান্ডার্ডস, পিসিআর প্রোডাক্ট ক্যাটাগরি রুলস, যেটা আমাদের আইডেন্টিফাই করে এবং ডিটারমাইন করে যে আমাদের একই প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, যেমন ধরেন টি শার্টের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড আছে, এই বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে যে ইম্প্যাক্টগুলো, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো কোন একটা নির্দিষ্ট প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে এই বিভিন্ন প্রোডাক্টের যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিটারমিনেশনের জন্য পিসিআর বা প্রোডাক্ট ক্যাটাগরি রুলস ইউজ করা হয়ে থাকে। এরপর আসছে এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ডিক্লারেশনস, কনসেন্স ডকুমেন্ট কন্টেনিং রিলিভেন্ট এনভায়রনমেন্টাল ইনফরমেশন অ্যাবাউট এ প্রোডাক্ট। এরপর আসছে আমাদের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এলসিএ কে কিভাবে ইউজ করি। বেশ কিছু লিস্ট আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আইডেন্টিফিকেশনের জন্য, যে আমাদের কোথায় আমার অর্গানাইজেশনের বা আমার প্রোডাক্টের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কেমন, কোথায় সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ফেলছে সেটা আইডেন্টিফাই করা। এরপর আসছে আমাদের এনভায়রনমেন্টাল লেভেলিং, এনভায়রনমেন্টাল ডিক্লারেশন। এরপরে আমার প্রোডাক্ট ডিজাইনিং এর ক্ষেত্রে, প্রোডাক্টের ডিজাইন ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারপর আসছে যে আমার বিভিন্ন স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে আমার প্রোডাক্টটা পড়ছে কিনা, আইএসও স্ট্যান্ডার্ড কিংবা প্রোডাক্ট আইডেন্টিফিকেশন। এনভায়রনমেন্টাল কমিউনিকেশনের ক্ষেত্রে যাকে আমি আমার অডিয়েন্সকে আমি যখন বলছি যে আমার প্রোডাক্টটা গ্রিন, আমার প্রোডাক্টটা যে গ্রিন এটার পেছনে আমার যুক্তিটা কি, আমার
আমার কাছে কি প্রুফ আছে যে আমার প্রোডাক্ট গ্রেড। এরপর হচ্ছে কোয়ান্টিফিকেশন, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং। আচ্ছা, লিমিটেশনস, লটস অফ লিমিটেশনস আছে এখনো পর্যন্ত এলসি এর, কারণ এলসি এখনো একটা ইমার্জিং ফিল্ড। এলসি এতে প্রতিনিয়ত নতুন নতুন সফটওয়্যারস আসছে, নতুন নতুন আসপেক্টে আমরা চিন্তা করছি কিভাবে আরো ইমপ্রুভ করা যায়। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে রিলসের যে রেজাল্টটা সেটা অনেক ক্ষেত্রে জিওগ্রাফিক্যালি বাউন্ডেড। কোনো একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া যেখান থেকে আমরা ডেটাটা কালেক্ট করেছি সেই ডেটাটা ওই জায়গার জন্যই পারফেক্টলি আমরা হয়তো ইন্টারপ্রিট করতে পারি। ওই ওই ডেটাটার যে ওই ডেটা থেকে যে রেজাল্টটা, ওই ডেটা থেকে যে ইম্প্যাক্ট আমরা পাচ্ছি কোনো একটা এনভায়রনমেন্টাল ক্যাটাগরিতে, সেটা হয়তো সিমিলার অন্য কোনো এরিয়ার জন্য, কিংবা অন্য কোনো সেম প্রোডাক্ট অন্য কোনো এরিয়াতে প্রডিউস করলে, বা সেম প্রোডাক্ট অন্য কোনো এলাকাতে যদি আমরা গিয়ে সেম ইন্ডাস্ট্রির জন্য আবার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমরা পারবো না। কারণ আমার যে র ম্যাটেরিয়ালটা, যেমন আমার দেশে কটন প্রোডাকশনের জন্য যে প্র্যাকটিসটা, সেটা আর ইন্ডিয়াতে যে কটন প্রোডাকশনের যে প্র্যাকটিসটা সেটা সেম না। এজন্য হচ্ছে এলসি রেজাল্টটা জিওগ্রাফিক্যালি বাউন্ডেড। LCA identify and quantify potential impacts on the environment and are not a calculation of actual impacts. আমরা বারবার বলছি যে কোথায় হতে পারে, আমরা বলছি না এটা হবে অথবা এটা হয়। কারণ এলসিএ সবসময় একটা স্ন্যাপচ্যাট দেয়, একটা অ্যাকচুয়াল পিকচার প্রজেক্ট করে, অ্যাকচুয়াল পিকচারটা বলতে পারে না। কারণ এর সাথে এটা একটা খুবই কমপ্লেক্স ক্যালকুলেশন, এর সাথে আরো অনেক অনেক মানে পুরো সাপ্লাই চেনের অনেক ধরনের ইনপুটস, অনেক ধরনের মেকানিজম এটার সাথে ইনভলভ। সেজন্য এলসিএ কখনো অ্যাকচুয়াল ইম্প্যাক্টস এর কথা বলে না, সবসময় পটেনশিয়াল ইম্প্যাক্টস এর কথাই বলে। এলসিএ যে স্টেডি স্টেট অ্যাপ্রোচ, যেটা বারবার বলছি যে কোনো একটা স্ন্যাপশট বা স্ক্রিনশট দেয় কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে, যে সময়ের জন্য, যে পরিস্থিতিতে, যে ফেজের জন্য আমি আমার ডেটাটা কালেক্ট করেছি, যে ডেটাটা আমি অ্যানালাইসিস করেছি, ওই সময়টুকুর মধ্যেই হয়তো অনেক চেঞ্জ চলে আসছে। ওই সময়টুকুর মধ্যে হয়তো আমি যে মেশিনারিজটা ইউজ করছিলাম, যে মেশিনারিজে আমি ডেটাটা নিয়েছি, ওই মেশিনারিজটা হয়তো নষ্ট হয়ে গেছে, মেশিনটা ওই ইন্ডাস্ট্রি হয়তো নতুন কোনো মেশিন ইনক্লুড করেছে ওখানে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার যে ডেটাটা আছে সেটার সাথে অ্যাকচুয়ালি ওনার এখন যে ফাংশন সেটার বিস্তর তফাৎ থাকতে পারে। The nature of choices, models used and assumptions made in LCA may be subjective. আমার স্পেসিফিক কন্ডিশন অনুযায়ী আমি অ্যাজাম্পশনটা নিতে পারি বা অথবা নিতে হতে পারে আমাকে। Results of LCA studies focused on global and regional issues may not be appropriate for local applications. যেটা বলছিলাম যে আমাদের এশিয়া প্যাসিফিকের জন্য যে ধরনের অ্যাজাম্পশন, সেটা হয়তো আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য সেম অ্যাজাম্পশন, সেম ইস্যুস তারা হয়তো ফলো নাও করতে পারে। The lack of spatial and temporal dimension in the inventory data used for impact assessment introduce uncertainty in impact results. Uncertainty analysis কিংবা এই ধরনের আলাদা একটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় যে আমার ডেটাটা কতটুকু, আমার রেজাল্টটা কতটুকু ভ্যালিড। এটার জন্য আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো আনসার্টেনিটি অ্যানালাইসিস নিয়ে ডিটেল কথা বলতে। কন্ডাক্টিং অ্যান এলসিএ ইজ এ ভেরি রিসোর্স ইন্টেন্সিভ ওয়ার্ক, যেটা প্রথম থেকে আমি বলে আসছি যে এলসিএ করা মানে যারা করে কিংবা যারা করতে আসে এলসিএ ফিল্ডে, তাদের হচ্ছে মানে একে তো লেভারেজ ওয়ার্ক, মানে কোনো সন্দেহ নেই। এরপর আসছে খুব ডেটা কনজিউম করে। এত ডেটা বাংলাদেশের জন্য কিংবা ওভারঅল মানে যেহেতু আমাদের ডেটাবেস নেই, সেজন্য আমাদের জন্য এটা মোর চ্যালেঞ্জিং এবং প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। It requires appropriate specialist, frequent access to data and databases, as well as specialized software for data analysis. এই যে এলসিএ যে সফটওয়্যারগুলো আছে, ওপেন এলসিএ, গাবে কিংবা অন্যান্য যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করে থাকি, সব কিছুতে আবার আমাদের এক্সেসও নেই। আমাদের মতো লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলো ওপেন এলসিএ তো ফ্রি আছে, ওটা আমরা হয়তো ইউজ করতে পারি, কিংবা সিমাপ্রো ইউজ করি, যেটা আমাদের ইনস্টিটিউশনাল লাইসেন্স আমরা নিতে পারি। তাও আবার একটা ল্যাপটপের জন্য আমরা এই অ্যাক্সেসটা পাই, বাকিরা ওই সেম একটা ল্যাপটপে এসে সবাইকে অ্যানালাইসিস করতে হয়। আবার আমাদের রিসোর্সেরও কনস্ট্যান্ট থাকে যে সব ল্যাপটপ সমান পরিমাণ লোড নিতে পারে না। তো দেখা যায় যে আমরা ডেটাটা দিলাম বিভিন্ন ডেটাবেস থেকে, ফ্লো ক্রিয়েট করে অ্যানালাইসিস করতে দেওয়ার পরে হঠাৎ দেখা গেল যে আমার ল্যাপটপ ক্র্যাশ করেছে, পরে পুরোটাই শেষ।
একে তো টেনশন যে সামনে প্রজেক্ট সাবমিশন করতে হবে, তার মধ্যে আমার একই ল্যাপটপে আমার অনেক ফ্রেন্ড কাজ করবে অথবা আমার স্টুডেন্টরা কাজ করবে, দেখা গেল যে পুরোটাই ক্র্যাশ করে বসে আছে। যদি মানে খুব সুপার স্পিডে কাজ করতে পারে কিংবা স্ট্রং আপডেটেড জেনারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে। LCA typically doesn't deal with the economic or social aspect of product or service. It only covers environmental aspect. যদিও একটা পিকচার দেয় আমাদেরকে, যেটা এন্ডপয়েন্ট ইন্ডিকেটরের মাধ্যমে আমরা পাই যে এই পরিমাণ হয়তো হতে পারে, কিন্তু একদম পুরোপুরি ডিটেইল ইকোনমিক আর সোশ্যাল আসপেক্ট আমরা এই যে ডিটেইল LCA বা এনভায়রনমেন্টাল যে LCA লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট সেটাতে আমরা পাই না। LCA is an environmental accounting tool with an extreme level of uncertainty. Uncertainty analysis এর কথা আমি বারবার বলছি যে it should not be accurate as other accounting tool. It requires a very large amount of data, particularly to calculate all the inputs and outputs for every stage. প্রত্যেকটা স্টেজের জন্য আমার যে ক্যালকুলেশন, আমার যে ইনপুটস, আমার যে আউটপুটস, সব কিছু যদি আমি অ্যানালাইসিস করতে চাই, আমার প্রত্যেকটা ধাপে একদম খুব বড় অ্যামাউন্টের ডেটা আমাকে ফিড করাতে হয়। Databases are often used since it is difficult to collect all the necessary data from original sources. যেমন আমাদের মতো দেশগুলোতে যেটা বারবার বলছে যে আমাদের কোনো বেসলাইন ডেটা নেই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় যে আমাদের সিমিলার কনটেক্সটের রিজিওনাল কোনো ডেটা আছে কিনা, চায়নার কোনো ডেটা আছে কিনা, কিংবা ইন্ডিয়ার কোনো ডেটা আছে কিনা, ওগুলো যদি না পাই আমাদের তখন গ্লোবাল ডেটা ইউজ করতে হয়। In LCA study, there are numerous assumptions made during the assessment and it is not a pure science. যেহেতু আমাদেরকে এজিউম করতে হয় অনেক কিছু, সেক্ষেত্রে আমরা বলছি যে এটা এখনো ইমার্জিং স্টেজে আছে। Both inputs and outputs many of their impacts on the environment are occurred but cannot be countable within a short period of time. কারণ আমরা যে সময়টার জন্য ডেটাটা নিই এবং যে সময় অ্যানালাইসিস করি শুধুমাত্র ওই সময়ের জন্য হয়তো ভ্যালিড, কিন্তু লং টাইমের জন্য এটা ভ্যালিড না। বাংলাদেশ স্পেসিফিক অবস্টেকলস গুলো যদি আমরা দেখি এলসিএ স্টাডির ক্ষেত্রে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যেটা বারবার বলছি যে LCA requires a lot of background information, a lot of background data. In LCA database, it is rare to find process or different products related to Bangladesh. যেহেতু আমাদের বেসলাইন কোনো বেসলাইন স্টাডি এখন পর্যন্ত আমরা করতে পারি না, কিংবা বাংলাদেশের স্পেসিফিক ডেটাবেস আমাদের নেই। সব ক্ষেত্রে হয়তো নেই। আমাদের যে কটনের স্টাডিটা আছে আমার এবং আপনাদের দিলশাদ ম্যাডামের জুটের স্টাডিটা, সেটা হয়তো আমরা ইকো ইনভেন্টেড ডেটাবেসের জন্য আমরা করেছিলাম, সেটা আমরা ইনপুট দিয়েছি। আমাদের মোশাররফ স্যার লিড ছিলেন, নূর ভাই ছিলেন, পাপন ছিল আমাদের সাথে। সে ওই রিলেটেড যে ডেটাবেসগুলো আছে, ওই রিলেটেড যে প্রোডাক্টসগুলো আছে, সেগুলোর হয়তো ডেটা এখন অ্যাভেলেবল আছে ইকো ইনভেন্টে। Access to LCA database and availability of different software is lower in Bangladesh. কারণ আমাদের accessibility নেই, কিনে যে ইউজ করবো ওই ধরনের ফিনান্সিয়াল ব্যাকআপও আমাদের নেই। সফটওয়্যারের যে লাইসেন্স নিব সে ধরনের মানে সক্ষমতা এখনো আমাদের তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা একাডেমিক লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করি এবং সেটা একটা ইনস্টিটিউশনে একজনকে তারা দিয়ে থাকে। সিঙ্গাপুর ক্ষেত্রে আমাদের আছে, আমাদের একজন ফ্যাকাল্টির, সেটাই আমরা এখনো শেয়ার ইউজ করে থাকি। LCA is a continuous process and requires big amount of fund, যেটা আমাদের মতো দেশের, আমাদের মতো যারা রিসার্চার আছে তাদের জন্য খুব সহজ না আসলে অ্যালোকেট করা। যেটা বারবার আসছে যে খুব বেশি ডেটা ইন্টেন্সিভ এলসি স্টাডিটা, অ্যামাউন্ট অফ ডেটা এবং অ্যাকুরেসিটা ডেটার, যে আমরা যে লাস্ট ক্লাসে বলছিলাম যে জিপসামের যে অ্যামাউন্টের কথা বললো আমার ফিল্ডে, সেটার সাথে ট্রু পিকচার মিলে না। আমার তখন আবার ডেটা ভ্যালিডেট করতে হয়েছে যে এটা অ্যাকুরেট ডেটা কিনা বা এটা আউটলায়ার কিনা। সেক্ষেত্রে দেখা যায় যে ওই সময়টুকু আবার আমার নষ্ট, যে এটা আসলে অরিজিনাল ডেটা কিনা, বা যিনি ডেটা প্রোভাইড করেছেন তিনি ভুল করেছেন, না যিনি ডেটা কালেক্ট করেছেন তিনি ভুল করেছেন, নাকি আসলে এটা এক্সেপশনাল ডেটা। এ ধরনের ডেটা অ্যাকুরেসি, ওই ডেটাগুলো অ্যাকুরেসি করা, ডেটা ফিল্টারিং করার জন্য প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ইন বাংলাদেশ অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি অফ ডেটা বোথ আর হার্ড টু কালেক্ট। একে তো ডেটা দিবেই না, কেউ দিতেই চায় না, তার মধ্যে ডেটা আবার যদি ভ্যালিডেট করতে যায় কিংবা অ্যাকুরেট কিনা সেটা মেজার করতে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ সময় আমরা কোঅপারেশন পাই না, আনলেস ওই ডেটা যিনি প্রোভাইড করেছেন তার সাথে যদি আপনার রিলেশনশিপটা ভালো না থাকে।
As a very few LCA studies been done over the time in Bangladesh, LCA methodology for all of the phases of LCA is not well developed till today. এটা হচ্ছে আমার প্রজেক্টের কাজ, ইভালুয়েশন অফ ব্রাঞ্চ লেভেল গ্রিন ব্যাংকিং ইন বাংলাদেশ বাই লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ, এটা আমি আন্ডারগ্রেডে করেছি। এটার এখন সাবমিট করা হয়েছে একটা জার্নালে, ডিসকভার অ্যাপ্লাইড সায়েন্সে, রিভিউ ফেজে আছে। আর যে কটন বেসড ফেব্রিক প্রোডাকশনের কথা বলছিলাম, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অফ কটন বেসড ফেব্রিক প্রোডাকশন ইন বাংলাদেশ, এক্ষেত্রে আমরা এগ্রিকালচারাল ফেজ এবং প্রোডাকশন ফেজ দুটো ফেজেই লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করেছি। এটা একটা ফান্ডেড প্রজেক্ট ছিল। আমরা এলসি এর যে অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি এবং দিলশাদ ম্যাম, এটা ইন্ডিয়ার ফিনান্স মিনিস্ট্রি থেকে একটা ফান্ডিং ছিল, যেটার বেসিসে আমরা হচ্ছে, এটার ফান্ডিংটা এসেছে মূলত ইকো ইনভেন্ট থেকে ডেটা কালেকশনের। আর বাকি যে সফটওয়্যারের ইউজটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে সীমা প্রোর এক্সেস দিয়েছিল আমাদেরকে 1 বছরের জন্য অ্যাওয়ার্ড হিসেবে, ওখানে আমরা অ্যানালাইসিসটা করতে পেরেছিলাম তখন। দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট এলসিএ। নেক্সট ক্লাসে আমরা এলসিএটা শেষ করব, এবং এলসি যে ওপেন এলসি এর অ্যানালাইসিসটা যদি আপনারা কেউ আগ্রহী হন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ব্রোশিওর দিয়েছি। ওখানে ওপেন এলসি যেহেতু ফ্রি, আপনারা যদি চান ওপেন এলসি এর ওয়েবসাইটে গিয়ে আপনারা ওপেন এলসি এটা ডাউনলোড করতে পারেন। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে গাইডলাইন ফলো করে এলসিটা করতে হয় সেটার একটা প্রেজেন্টেশন প্রোভাইড করতে পারি, যাদের আগ্রহ আছে তারা দেখে নিতে পারে। অথবা লটস অফ টিউটোরিয়ালস আছে যেটা দেখে আপনারা, আসলে হচ্ছে যে ঠেকে শিখলে সেটা মানুষের বেশি মনে থাকে দেখে শেখার চেয়ে। দ্যাটস অল, থ্যাংক ইউ।